হ্যালো বন্ধুরা, রয় ডায়েরির একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার বিকেল এখন 5টার মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা ডাকবাংলো ক্রস করছি। রাত 8:45-এ আমাদের ট্রেন রয়েছে। আমাদের যেতে হবে শালিমার স্টেশন, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। রাতের কলকাতাকে দেখতে কতটা সুন্দর লাগে বলো? আমার তো ভারী সুন্দর লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। প্রায় অনেকটাই চলে এসেছি। স্টেশন পৌঁছাতে পৌঁছাতে এখনো ঘন্টাখানেক সময় আছে। দূর থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলকে দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমরা আইটিসি ক্রস করছি, আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন পৌঁছে যাব। হ্যাঁ, হঠাৎ করেই প্ল্যান হয়েছে যাওয়ার। আমার কোনো যাওয়ার প্ল্যান ছিল না। দিদা এসছে, তাই দিদার সঙ্গে মা আর বোনই যাচ্ছিল। যেহেতু ওরা সবাই যাচ্ছিল, আমারও হঠাৎ করে মনে হলো যে আমারও একবার ঘুরে আসা উচিত। আমি যেহেতু পুরীতে কখনো যাইনি, তাই আমিও ঝটপট করে টিকিটটা কেটে ফেললাম। মনে মনে অনেক দিনেরই ইচ্ছে ছিল একবার পুরী ঘুরে আসব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজ সুযোগ পেয়েছি, তাই বেরিয়ে পড়লাম। গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের রাস্তা। শালিমার স্টেশনটি যেহেতু অনেকটা দূর, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন মাত্র 6:30 বাজে। খুব তাড়াতাড়ি পৌঁছে যাব স্টেশনে। স্টেশনে নেমে সেরকম কিছুই কেনার নেই। বাড়ি থেকে মা রাতের খাবার নিয়ে এসেছে, রুটি আর মাংস। স্টেশনে নেমে কয়েকটি বিস্কিটের প্যাকেট আর কয়েকটি চিপস নেব। সন্ধ্যাবেলা চা খাওয়াটাও বাকি রয়ে গেছে, তো আগে গাড়ি থেকে নেমে চা নিয়ে নেব একটু। এখন আমরা বিদ্যাসাগর সেতু দিয়ে যাচ্ছি। একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু দেখো, দিনের বেলা হলে ভালোই বোঝা যায় আর দেখতে সুন্দরও লাগতো। যাই হোক, আর কখনো যদি দিনের বেলা আসি তাহলে ক্যাপচার করে নেব। অনেকক্ষণ হলো স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে এসেই প্রথমে একটু চা নিয়ে নিয়েছিলাম। চা খেয়ে তারপর একটুখানি বিস্কিট আর একটুখানি চিপস নিয়ে নিয়েছিলাম, যাতে ট্রেনে বসে খেতে পারি। সঠিক সময়ে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন আমাদের বগি খুঁজে ট্রেনে উঠে পড়ব। সকাল সকাল পৌঁছে গেলাম পুরীতে। ট্রেনের যাত্রা বেশ ভালোই ছিল। সকাল 6টার মধ্যে আমরা পুরীতে পৌঁছে গেছি। হোটেল চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র দেখবো বলে। কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখছে। হয়তো এখনো আকাশে কুয়াশা রয়েছে বলে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে সানরাইজ দেখবে বলে। তার উপরে হয়তো এখন জোয়ারের টাইম। কি বড় বড় ঢেউ দিচ্ছে দেখো। কত লোক জড়ো হয়েছে শুধুমাত্র এই ঢেউ দেখবে বলে। আমরা হাঁটতে হাঁটতে একটু বিচের কাছাকাছি চলে এসেছি। কি অসম্ভব সুন্দর লাগছে ঢেউগুলো। সমুদ্র দেখতে কার না ভালো লাগে, স্পেশালি আমি আবার সমুদ্র প্রেমী। পাহাড় আমাকে অতটা টানে না যতটা সমুদ্র আমাকে টানে। মনে যত দুঃখ কষ্ট আছে এই ঢেউর সঙ্গে ভাসিয়ে দিই। আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঢেউই দেখতে থাকো, তাহলে আমার কোনো ব্যাপার না। আমি এই ঢেউ দেখে দেখে আমার সময় কাটিয়ে দিতে পারবো। অসম্ভব ভালো লাগে আমার এরকম ঢেউ দেখতে। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। এখানে স্নান টান করে আবার যাব জগন্নাথ দেবের দর্শন করতে। আমি, মা আর বোন মিলে সমুদ্রে নেমে কিছুক্ষণ ফটো সেশন করে নিলাম। আর দূরে আমার দিদা দাঁড়িয়েছিল। ওনার নাকি জলে নামতে ভয় করছিল, তাই ওনাকে আর জোর করে জলে নামালাম না। আমি, বোন আর মা তাতেই টাল সামলাতে পারছিলাম না। তো বড় বড় ঢেউ আসছিল যে কি বলবো। আর ঢেউগুলো যখন চলে যাচ্ছিল
তখন পায়ের নিচের বালিগুলোও টেনে নিয়ে যাচ্ছিল। তাতে কি হচ্ছিল, তাল সামলাতে না পারে অনেকে পড়েও যাচ্ছিল। আমি তো কয়েকবার পড়েও গেছি। মা টাল সামলাতে পারছে না দেখে মাকে তাড়াতাড়ি আমরা দু বোন দুদিকে ধরে একটুখানি স্নান করিয়ে পাড়ে দিয়ে এসেছিলাম। তারপর দিদাকে একটুখানি এনে দাঁড় করিয়েছিলাম, কিন্তু দিদা এখানে দাঁড়াতে রাজি ছিল না। যাই হোক, স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করতে। আমরা যেখান থেকে অটো ধরেছি সেখান থেকে অটো বললো মাত্র 1 কিলোমিটার মতো লাগবে যেতে। আশা করছি 10 থেকে 15 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে যাব। পুরীতে আমাদের যেহেতু প্রথমবার, তাই আমরা জানি না যে মন্দির কখন বন্ধ থাকে বা মন্দির কখন খোলা থাকে। কিন্তু হোটেলের লোক বলল যে মন্দির সবসময় খোলা থাকে, রাতের 10টা না 11টা নাগাদ অবধি খোলা থাকে। শুধু যেটুকু টাইম ঠাকুরের ভোগ লাগানোর সময় হয় সেটুকু টাইমে বন্ধ থাকে আশা করছি। মানে কলকাতার মতো অত ঠান্ডা নেই। আমরা যা গরম জামা কাপড় এনেছি আমাদের তা পরতে হচ্ছে না আপাতত। জানি না রাতের বেলা কিরকম ঠান্ডা থাকে বা না থাকে। পৌঁছে গেছি আমরা। এখান থেকে আর মিনিট 5-এর রাস্তা। ভেতরের রাস্তা দিয়ে শর্টকাটে উনি যেই রাস্তাতে আমাদেরকে নামিয়েছে, মনে হচ্ছে এই রাস্তাটি হলো মন্দিরের পেছনের রাস্তা। এসে গেছি আমরা মন্দিরের কাছাকাছি। ওই যে দেখো, দূর থেকে মন্দিরটি দেখা যাচ্ছে। ঠিকই ধরেছি, আমরা মন্দিরের পেছনের রাস্তা দিয়ে এসেছি। মন্দিরে ঢুকতে একজন পান্ডার সঙ্গে দেখা হলো। উনি বললেন 200 টাকা করে দিলে উনি পুরো মন্দির ঘুরিয়ে জগন্নাথ দেবের দর্শন করিয়ে দেবেন। আমরাও তাতে রাজি হয়ে গেলাম। এখন ওনার পেছন পেছন হাঁটছি। চারিদিকে এত লোক, প্রতিদিন কত দর্শনার্থী এই মন্দিরে দর্শন করতে আসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। উনি বলছিলেন যে মন্দিরে ঢোকার সময় ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়। তো মন্দিরে ঢোকার আগেই আমাদের ফোন আর হাতে যা ব্যাগপত্র আছে সব রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। শুনেছি পুরীর এই মন্দিরে যে ধ্বজাটি আছে এটি প্রতিদিন চেঞ্জ করা হয়। এটি নাকি হাওয়ার বিপরীতে ওড়ে, তাই একটু দেখছিলাম। সত্যি কি তাই? আমাদের সঙ্গে যে পান্ডাটি ছিলেন তিনি খুব সুন্দরভাবে সম্পূর্ণ মন্দিরটি আমাদেরকে গাইড করে দিয়েছেন। উনি যে পারিশ্রমিকটি নিয়েছেন, আমার মনে হয় উনি যে পরিশ্রম করেছেন তার থেকে খুবই কম। যাই হোক, দিদা সকাল থেকে কিছু খাইনি বলে তাড়াতাড়ি একটি রেস্টুরেন্ট দেখে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এটি ছিল ভেজ থালি। দুপুরে খেয়ে দিয়ে আমরা আর কোথাও যাইনি, সোজা চলে এসেছিলাম হোটেলে। হোটেলে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি একটু মেলাটা ঘুরতে। কত রকমের চুড়ি এখানে, দেখেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে। মেলায় আর কি কি উঠেছে সেটি দেখাতে গেলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিও।